মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা এই তিন দেশ মিলিয়ে শুরু হবে ফুটবল বিশ্বকাপ। লিওনেল মেসি, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের হয়তো এই শেষবার দেখতে পাওয়া যাবে, ফলে তা নিয়েও বিশেষ উন্মাদনা রয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে আরো একটা দিক, এই প্রথমবার 48টি দেশ নিয়ে বসতে চলেছে বিশ্বকাপের আসর। কিন্তু তার আগে বিশ্ব রাজনীতির আঁচ পড়ছে আসন্ন ফুটবল বিশ্বকাপে। যে বিশ্বকাপকে ঘিরে বিশ্ব জুড়ে ফুটবল উৎসব হওয়ার কথা ছিল, তা দ্রুতই উদ্বেগের কারণ হয়ে উঠছে। প্রায় 17,000 ফুটবল প্রেমী তাদের বিশ্বকাপের টিকিটের বুকিং বাতিল করেছেন। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের আগ্রাসী নীতির কারণেই 2026 সালের বিশ্বকাপ আয়োজনের পথে বড় ধরনের উদ্বেগজনক বাধার মুখে পড়ছে ফিফা। নিরাপত্তা নিয়ে আশঙ্কা, রাজনৈতিক অস্থিরতা এবং মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের কারণে আসন্ন বিশ্ব ফুটবলের মহাযজ্ঞ থেকে সরে দাঁড়াতে শুরু করেছেন হাজার হাজার ফুটবল সমর্থক। পরিস্থিতি এতটাই গুরুতর যে এ নিয়ে জরুরি বৈঠকে বসতে বাধ্য হয়েছে ফিফা। রয়া নিউজের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া বিশ্বকাপ বয়কটের আহ্বানের পর এক রাতেই প্রায় 16,800 টিকিট দরখাস্তকারী বিশ্বকাপ দেখতে যাওয়ার সিদ্ধান্ত বাতিল করেছেন। ফিফার বিশ্বকাপ টিকিটের ক্ষেত্রে কড়া নো রিফান্ড নীতি থাকার পরও এই ঘটনা তাক লাগিয়ে দিয়েছে। বিশেষ করে বিদেশি সমর্থকরা বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি এবং ভ্রমণের সময় ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অস্বস্তির কথা প্রকাশ করেছেন। অনেকের মতে পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে। অনেক সমর্থকদের জন্য পরিস্থিতির মোড় ঘোরানোর ঘটনা ছিল মিনিয়াপলিসে ইমিগ্রেশন এন্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংক্রান্ত ঘটনা। সেখানে আইসির অভিযানের সময় 3 সন্তান সহ 37 বছর বয়সী এক মহিলার মৃত্যু হয়। এই ঘটনায় পুলিশের আচরণ, সাধারণ মানুষের নিরাপত্তা এবং সম্ভাব্য নাগরিক অস্থিরতা নিয়ে নতুন করে ভয় ছড়িয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে গায়ের জোরে অপহরণের ঘটনা, যার পর আবার ট্রাম্প ঘোষণা করেন যে ভেনেজুয়েলা কার্যত এখন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন এলাকা। এখানেই থেমেনি ট্রাম্প। মেক্সিকো আক্রমণ ও কানাডা, গ্রিনল্যান্ড এবং পানামা খাল দখলের হুমকি দিয়েছেন, যাদের মধ্যে কানাডা ও মেক্সিকো আবার বিশ্বকাপের সহ আয়োজকও বটে। একই সঙ্গে গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র ও ডেনমার্ক সম্পর্কের অবনতির আশঙ্কা করছেন বিশেষজ্ঞদের একাংশ। এর সঙ্গে ট্রাম্প কার্যত সবার সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টি করেছেন। এই প্রশাসন, যারা বিচ্ছিন্নতাবাদের প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু বাস্তবে ভূ রাজনৈতিক বিশৃঙ্খলা উপহার দিয়েছে, তাদের বিদেশ নীতি আর কতদূর যাবে তা এখনো স্পষ্ট নয়। ফলে ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও আফ্রিকার বহু সমর্থক প্রকাশ্যে জানিয়েছেন তারা আর মার্কিন যুক্তরাষ্ট্রে গিয়ে ম্যাচ দেখতে নিরাপদ বোধ করছেন না। এর প্রভাব ইতিমধ্যেই পড়তে শুরু করেছে। আয়োজক শহরগুলোতে হোটেল বুকিং এর গতি কমেছে এবং টিকিটের রিসেল ভ্যালু নেমে গেছে বলে খবর। এছাড়া বিশ্ব জুড়ে জোরালো হচ্ছে বিশ্বকাপ বয়কটের ডাকও। তবু বিশ্বকাপ হবে, কারণ ট্রাম্পের প্রতি সমর্থন রয়েছে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর। অবশ্যই এই ঘটনা আগেও ঘটেছে। 1934 সালের কথা ধরা যাক।
ততদিনে স্পষ্ট হয়ে গিয়েছিল বেনিতো মুসোলিনি ঠিক কোন পথে হাঁটছেন। ইতালির স্বৈর শাসক ততদিনে ক্ষমতা সুসংহত করেছেন, লিবিয়াকে উপনিবেশে পরিণত করেছেন এবং রিয়েকা শহর দখল করেছেন। তবু তিনি দ্বিতীয় বিশ্বকাপ আয়োজনের সুযোগ পান এবং কঠোর নিয়ন্ত্রণের মাধ্যমে তা পরিচালনাও করেন। এমনকি ঐতিহ্যবাহী জুলেরিমের ট্রফির বদলে আরো অনেক বড় একটি ট্রফি চালু করেন। সেই বিশ্বকাপ আয়োজনও তার সম্প্রসারণবাদী আকাঙ্ক্ষা মেটাতে পারেনি। দশকের শেষের আগে মুসোলিনি ইথিওপিয়া দখল করেন, আলবেনিয়া সংযুক্ত করেন এবং স্পেনের গৃহযুদ্ধে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোকে সমর্থন জানান। একইভাবে 1978-এ আর্জেন্টিনায় জেনারেল জর্জে রাফায়েল ভিদেলার সামরিক প্রক্রিয়ায় ক্ষমতা দখল করে সাধারণ মানুষের ওপর আটক, নির্যাতন ও হত্যার মাধ্যমে ক্ষমতা ধরে রেখেছে। তা সত্ত্বেও অন্যান্য দেশের আপত্তি উপেক্ষা করে বিশ্বকাপ শুরু হয়। সেই সময় উদ্বোধনী অনুষ্ঠানে তৎকালীন ফিফা সভাপতি জোয়াও হাভেলাঞ্জ বলেন, অবশেষে বিশ্ব আর্জেন্টিনার প্রকৃত চেহারা দেখতে পেল। এর ফলস্বরূপ ভিদেলার দেওয়া একটি পদকেও ভূষিত হন হাভেলাঞ্জ। সেই সময় বিশ্বকাপ আয়োজন করতে আর্জেন্টিনা বিপুল অর্থ ব্যয় করে, যদিও মোট খরচ রাষ্ট্রীয় গোপনীয়তার আড়ালেই রাখা হয়েছিল। তবে এসবের মধ্যে দক্ষিণপন্থী সরকার রাজনৈতিক বিরোধী ও ভিন্ন মতাবলম্বীদের গুম করার গতি একটুও কমায়নি। পশ্চিম জার্মানির অধিনায়ক বেটি ফক্টেস সেই সময় বলেছিলেন, আর্জেন্টিনা এমন একটি দেশ যেখানে শৃঙ্খলা বিরাজ করছে, আমি একজনও রাজনৈতিক বন্দী দেখিনি। এরপর 2018 সালের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন। তখন তার বাহিনীর ইউক্রেনের থেকে ক্রিমিয়া দখল করার 4 বছর অতিক্রান্ত। ডনবাস অঞ্চলে রুশপন্থী বিদ্রোহীদেরও তিনি সমর্থন দিচ্ছিলেন। ফিফা তখনও তাতে কোনো সমস্যা দেখেনি। এই আয়োজনগুলির সমস্যাজনক চরিত্র হয়তো সেই সময়ই চোখে পড়েছিল, কিন্তু পুরো মাত্রায় স্বীকৃতি পেতে সময় লেগেছে, যাতে আয়োজক সরকারের কাজকর্ম ও উদ্দেশ্য নিয়ে আর কোনো বিভ্রান্তি না থাকে। বহু বছর পর যখন 2026 বিশ্বকাপের ভূ রাজনৈতিক প্রেক্ষাপটের দিকে কেউ ফিরে তাকাবে, দেখতে পাবে যে বিশ্বকাপ কানাডা ও মেক্সিকোর সঙ্গে যৌথভাবে আয়োজন করেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। তখন আর এ নিয়ে কোনো অস্পষ্টতা থাকবে না যে এই বিশ্বকাপ ইতিহাসে সবথেকে লজ্জাজনক আয়োজনগুলির একটি। বিতর্ক মুক্ত বিশ্বকাপ কবে হয়েছে তা মনে করাই কঠিন। 2010 ও 2014 দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলে আয়োজিত বিশ্বকাপ স্থানীয়ভাবে সমালোচিত হয়েছিল, কারণ সেগুলো জরুরি সামাজিক চাহিদা সম্পন্ন দেশগুলোর ওপর বড় অর্থনৈতিক চাপ সৃষ্টি করেছিল। তবুও সেই সমালোচনাগুলো আজ তুলনামূলকভাবে নিরীহ মনে হয়, বিশেষ করে 2022-এর কাতার বিশ্বকাপের প্রেক্ষিতে, যা সুপ্রতিষ্ঠিত দুর্নীতির মাধ্যমে পাওয়া এবং যার সঙ্গে সরাসরি বহু মৃত্যু ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জড়িত। এরপর 2030 সালের বিশ্বকাপ 3টি মহাদেশে ছড়িয়ে দেওয়ার কারণে পরিবেশগত ক্ষতি বহুগুণ বাড়বে এবং জলবায়ু নিয়ে ফিফার আগের সব দাবি মিথ্যা প্রমাণ করবে। আর 2034 সালের বিশ্বকাপ ইতিমধ্যে সৌদি আরবের শাসক যুবরাজ মোহাম্মদ বিন সালমানের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপরও কি ফিফার উদ্দেশ্য নিয়ে কোনো প্রশ্ন থেকে যায় না?